ঘড়ির কাঁটা তার নিজ গতিতে চলতে থাকে। দেখতে দেখতে কেটে যায় কিছুদিন, তারপর কিছু মাস গড়িয়ে বছর, অতঃপর 2 বৎসর। সময়গুলো যেন খুব দ্রুত চলে যায়। অভিমানী কিশোরীর ন্যায় তার আর ফিরে তাকানো হয় না। মনে হয় এই তো সেদিন আমার ঠিকানা ছিল অন্য কোথাও, অথচ আজ আমি অন্য কুলের বাসিন্দা। কতগুলো লিখলেই রুশি থামল। কলমটি ডায়েরির ভাঁজে রেখে তারিখটা খুব গভীরভাবে দেখল। 9 মার্চ। রুশি কয়েকবার সেই তারিখের স্থানে হাত বোলালো, তারপর ডায়েরি বন্ধ করে রেখে টেবিলে রেখে দিল। আজ সায়নের রিলিজ ডেট। আজ থেকে প্রায় 2 বৎসর পূর্বে এই দিনটায় সায়নের কারাজীবনের প্রথম দিন ছিল। রুশি সেই একটি ফোন কলে মুহূর্তেই সায়নের জীবন বদলে গিয়েছে। সেই ফ্রড কেসে খুব জটিলভাবে ফেসে গিয়েছিল সায়ন। যদিও সায়নের পাওয়ার অনুযায়ী অনেক পূর্বেই জামিন পাওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে সায়ন তেমন কিছুই করেনি, বরং সম্পূর্ণ সাজা মাথা পেতে নিয়েছে। এতে খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে সিইও পদে তার অনুপস্থিতিতে অন্য কাউকে বসানো হয়েছে। কিন্তু মিডিয়ায় এমন কোনো সংবাদ নেই, তারা হয়তো সায়নের নিখোঁজ হওয়ার সম্পর্কে কিছুই জানে না। রুশি এমনটা চায়নি। ও চেয়েছিল সায়ন ওর মতোই কিছুদিন জেলে থাকুক, কারণ খান গ্রুপের পাওয়ার অনুযায়ী তারা সায়নকে খুব বেশি দিন জেলের পিছনে থাকতে দেবে না। কিন্তু তার কিছুই হয়নি। রুশি নিজের ফোন হাতে নিয়ে গ্যালারিতে ঢুকলো। খুব পুরনো কিছু ছবি খুঁজে বের করে দেখতে লাগলো। ছবিগুলো প্রায় 9 বৎসর পুরনো। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে সেগুলো খুব যত্ন সহকারে লুকিয়ে তোলে। সায়নকে যখন স্টক করতো তখনকার ছবিগুলো, যেখানে সায়নকে খুব নলজুয়ান দেখাচ্ছে। ছবিগুলো রুশি বেশ কয়েকবার ডিলিট করতে চেয়েও করেনি, এমনকি ফোন বদলানোর পরও ছবিগুলো রেখে দিয়েছে। রুশি কিছুক্ষণ ছবিগুলো দেখে ফোন হঠাৎ চেপে ধরল। কাবা কণ্ঠে বিড়বিড় করে বলল, আই এম সরি। আমি জানি আমি বড্ড স্বার্থপরের মতো কাজ করেছি, কিন্তু আই হ্যাড নো অপশন। আমি বাধ্য ছিলাম। রুশির চোখ থেকে দুটা জল গড়ানো, শরীর মৃদু কেঁপে উঠল। তখনই পেছন থেকে কেউ চিৎকার করে বলল, মমি, আমি আজকে লিওমকে ফাইতে হারিয়ে দিয়েছি, তাই ও খুব রাগ করেছে। তুমি বলে বদলে দাও না, ইউ আর ফ্যান্স। বলেই রুশিকে টেনে নিচে নিয়ে যেতে শুরু করলো। রুশি এক হাতে নিজের চোখের পানি মুছে রোহানের সাথে চলতে শুরু করলো। রোহান খুব দ্রুত দৌড়াচ্ছে দেখে চিন্তিত স্বরে বলল, রোহান আস্তে, পড়ে যাবে বাবা, আসো মমি তোমাকে কোলে নি। কিন্তু কে শোনে কার কথা। রোহান ছুটে নিচের গ্রাউন্ডে চলে আসে। রুশি আসতেই দেখে দূরের দোলনায় একটা পিচ্ছি ছেলে বসে আছে, মন খারাপ করে। তার গায়ে হালকা কিছু কাদাও লেগেছে। রুশি বুঝতে পারলো রোহান সত্যি মারামারি করেছে। রুশি হাঁটু গেড়ে বসে বলল, ডেড ইউ গেট হার্ট? ইউ আর সরি বেবি। রোহান, কাম হেয়ার, সে সরি টু লিও। রোহান গুটিসুটি পায়ে এগিয়ে আসলো, তারপর কিছুটা মাথা নিচু করে বলল, সরি লিয়ম। লিয়াম কিছু না বলেই রোহানকে খপ করে জড়িয়ে ধরল। তারপর আবারও দুজনে হাসি খুশি করে খেলতে লাগলো, যেন একটু আগেই কিছু হয়নি। রুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটা ছোট্ট সরিতে যদি বড়দের মাঝেও সব কিছু শেষ হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। রুশি পাশের একটা বেঞ্চে বসে রোহানকে বসে দেখতে লাগলো। রোহানের বয়স 2 বৎসর 10 মাস চলে, কিন্তু বয়সের তুলনায় ওর গ্রোথ বেশ ভালো। হয়তো ওর বাবা মা দুজনই বেশ লম্বাটে ছিল, তাই। রুশির হুট করেই মন খারাপ হয়ে গেল। আজ ওর সন্তান বেঁচে থাকলেও হয়তো এতটাই সুন্দর হতো। রুশির প্রেগনেন্সির তখন 3 মাস চলে। লন্ডনে গিয়েছিল প্রায় 22 দিন। হুট করে পেটে প্রচণ্ড পেইনের কারণে অজ্ঞান হয়ে যায়, আর যখন হুঁশ আসে তখন জানতে পারে ওর মিসক্যারেজ হয়ে গেছে। সিভিয়ার ডিপ্রেশন আর খাবারের অনিয়মের কারণে শরীর বেশি দুর্বল হয়ে গেছিল, তাই বেবি সার্ভ করতে পারেনি। রুশির তখন ওর মাদের মতো অবস্থা। নিজেকে প্রচণ্ড তুচ্ছ আর মূল্যহীন মনে হতে থাকে বেঁচে থাকার কোনো আশাই নেই। ডাক্তার দেখানোর পর জানা যায় রুশির সিভোফেক্টিভ ডিসঅর্ডার হয়েছে। তীব্র ডিপ্রেশন আর একা থাকার ফলে তার এই অবস্থা। ইনানের ভবিষ্যমতে রুশি প্রায় 3 থেকে 4 বার সুইসাইড করার চেষ্টা চালায়, কিন্তু সক্ষম হয়নি। রুশি বেঁচে থাকার সকল আশা হারিয়ে ফেলেছিল। ইনান অবস্থা বেগতিক দেখে স্থানীয় অরফানেজ থেকে একটা বাচ্চা নিজের নাম দিয়ে অ্যাডপ্ট করে নেয়। সেই সময় বাচ্চাটির বয়স ছিল 10 দিন। বাচ্চাটিকে রুশির কোলে তুলে দিতেই রুশি একদম শান্ত হয়ে যায়। নিজের বেবি হিসেবে বড় করতে থাকে। নাম দেওয়া হয় রোহান।
যদিও রোহানের আসল নাম ছিল সেবেস্টাইন অ্যান্ডস্টন, কিন্তু এখন শুধুমাত্র রুশি রোহান। প্রায় 6 মাস পর্যন্ত রুশি রোহানকে নিজের ছেলে ভাবত, কিন্তু ধীরে ধীরে সুস্থ হওয়ার পর সবকিছু বুঝতে পারে। কিন্তু এরপর থেকে রুশি নিজের রাগকে কন্ট্রোল করে আনতে পারেনি। রাগ উঠলে কি করে ফেলে নিজেও জানেন। ইদানিং সেই সমস্যা খুব প্রখর হয়ে দাঁড়িয়েছে। নতুন দেশ, নতুন মানুষের ভিড়ে রুশি সেই ঠিক আগের মানুষটিই রয়ে গেল, এটুকু বদলায় না। এদিকে জেলের মেন ফটকের দারোয়ান দরজা খুলে দিতেই সায়ন তার দিকে মুচকি হেসে তাকালো। তারপর কিছু না বলেই বেরিয়ে পড়ল। চোখ বন্ধ, মুক্ত আকাশে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। চোখ খুলতেই দূরে পরিচিত মুখ দেখতে পেল। সায়নের চোখে খুশি খেল, না চাইতো কোনো জিনিস পাওয়ার খুশিটা অন্যরকম। তার দিকে এগিয়ে যেতে সে মুচকি এসে জড়িয়ে ধরল। সায়ন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে কিভাবে যেন তাকে আলতো করে জড়িয়ে ধরল। সে আলিঙ্গন শেষে হাসি মুখে বলল, ওয়েলকাম ব্যাক। শাওন মাথা নাড়ল, তারপর মৃদু সুরে বলল, সাহিল আসেনি? শাহেদ মাথা নেড়ে বলল, চাকরি থেকে ছুটি পায়নি, তাই আসার অনেক ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি। শায়ন কিছু না বলে গাড়িতে উঠে বসলো। সিট বেল্ট বেঁধে বসতেই শাহেদ গাড়ি স্টার্ট দিল। শায়ন কিছুটা টেনেই বলল, আমি শাহেদ জামানকে এই অসময়ে একদম আশা করিনি। শাহেদ মুচকে এসে শায়নের মতো করে বলল, আমিও নিজেকে এখানে দেখবো আশা করিনি, কিন্তু কিভাবে যেন হয়ে গেল। কথাটা শুনতেই শায়ন হু হু করে হেসে দিল। শাহেদ এমন একটা ফান করেছে যেন তাকে জোর করে এখানে পাঠানো হয়েছে। শায়ন বাইরে তাকালো। দুপুরের রোদ খুব একটা প্রখর নয়, আকাশে মেঘলা মেঘলা ভাব, হয়তো হুট করেই বৃষ্টি নাম। শায়নের উদাসীন বেশ দেখে শাহেদ বলল, এখন নেক্সট প্ল্যান কি? কোম্পানিতে নিজের পজিশন ফেরাতে নেয়া? শায়ন উদাসীন কণ্ঠে বলল, কোম্পানি কখনোই আমার কনসার্ন ছিল না, সেটা যেভাবে চলছে আপাতত সেভাবেই চলুক। আমার তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ বাকি। তারপর দুজনেই চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ শাহেদ হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, বাবু এমন একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। শায়নের চাহনি হঠাৎ তিক্ততা ছেয়ে গেল। তিক্ত হাসি হেসে বলল, আমিও না। শাহেদ শাওনের কণ্ঠ হতাশা খুঁজে পেল, তাই কিছুটা শান্ত সুরে বলল, আমার তোমাকে কোনো কালেই পছন্দ ছিল না। আমার মনে হতো তুমি ববুর লাইফ নষ্ট করে দিয়েছ। আমি খুব করে চাইতাম তোমার শাস্তি হোক, কিন্তু যেদিন তোমার বাঁচার উপায় থালা সত্ত্বেও সকল দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলে, সেদিন বুঝতে পেরেছিলাম আমি সামথিং ওয়াজ রং। তারপর মায়ের থেকে জানতে পারি আমাদের কোম্পানি আবারও বিল্ড আপ করার টাকা তুমি দিয়েছ। তখন মনে হলো যদি কোম্পানির ব্যাংকরাপের পেছনে তোমার হাত থাকতো, তাহলে তুমি এতগুলো টাকা কখনোই ইনভেস্ট করতে না। তারপর বুঝতে পারলাম হাউ রং আই ওয়াজ অ্যাবাউট ইউ। শাওন হাসলো। শাহেদের হঠাৎ ওর প্রতি বন্ধুসুলভ আচরণের কারণ ও এখন বুঝতে পারল। শাহেদ খুব চেষ্টা করেছিল ওকে জেল থেকে বের করার, কিন্তু শায়ন সেটা চায়নি। এমনকি এই 2 বছরে সাহিল ব্যতীত আর কারোর সাথে দেখাও করেনি। শায়ন মুচকে এসে বলল, তোমার বোন যদি তোমার মতো বুঝতে পারতো তবে কতই না ভালো হতো শালাবাবু। শাহেদ নিজের কপাল কুচকে বলল, বউ বরাবর একটু বেশি বোকা, বুঝলে? আমার মতো এত বুদ্ধিমান নাকি? চোখের সামনে থাকা জিনিস ওর সেজে গুঁজে পায় না, একটু বেশি বোঝে সব কিছুতে। শোনো, তোমাকে বলে দিচ্ছি কিন্তু একদম বউর সামনে গেলে গলে যাবে না, বরং আচ্ছা মতো টাইট দেবে তাকে। তারও শাস্তি পাওয়া খুব প্রয়োজন। শাওন ভুজদারের মতো মাথা নাড়ল, তারপর ভাবুক কণ্ঠে বলল, সমস্যা তোমার বউর না, সকল মেয়েরাই একটু বেশি বোঝে, অথচ যা বোঝার দরকার সেটাই বোঝে। শাহেদও মাথা নাড়ল, তারপর বলল, ঠিক বলেছেন, হবুর শালাশড়ি সম্বন্ধী হয়। শাওন হালকা এসে বলল, সেই হবুতেই তো আটকে রইলে শালাবাবু, তার খোঁজ পেলে? শাহেদ নিজের মুখকে বাংলা পাঁচের মতো করে বলল, আপনার মাথা মোটা বোন চাইলেই তো খুঁজবো। গায়েব হওয়ার পূর্বে সাফ সাফ বলে দিয়েছে তার কিছু সময় চাই, সময় মতো ঠিক ফিরে আসবে সে। 2 বছর হয়ে গেলে এখনো কিন্তু তার সময় হয়। শাওন ভুরু কুচকে বলল, তো তুমি খোঁজ নিয়ে নে কেন? শাহেদ কিছুটা ভেবে বলল, আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। ও বলেছে ওর জন্য অপেক্ষা করতে, আর আমি আজীবন ওর জন্য অপেক্ষা করতে রাজি আছি। আমি জানি সে তার সময় মতো ফিরে আসবে একদিন। শাওন কিছুটা হাসির ছলে বলল, আমি জানি সে কোথায় আছে, কিন্তু বলবো না। সবর করো শালাবাবু, সবরে মেয়া ফলে। আমাদের কথা সেদিন শুনে ফেলেছিল, তাই না? শাহেদ মাথা নাড়ালো, সাথে নিজের ভাবনাগুলো মনে পড়তেই মন খারাপ হয়ে গেল।
শায়দ শুরু থেকে জানতো চন্দ্রিকা শাওনের বোন, আর সেই জন্য ইচ্ছে করে ও ভার্সিটি মাস্টার্সের জন্য ভর্তি হয়। খুব সফলভাবে চন্দ্রিকার অ্যাটেনশন পেয়েও গেল। ওর উদ্দেশ্য ছিল শাওন যেভাবে রুশিকে কষ্ট দিয়েছে ও সেভাবেই চন্দ্রিকাকেও নিজের প্রেমের জালে ফাঁসাবে, তারপর কষ্ট দিয়ে শাওনের উপর বদলা নেবে। কিন্তু চন্দ্রিকার সাথে মিশার পর, ওকে জানার পর বুঝতে পারে চন্দ্রিকা কতটা একা আর দুঃখী। তাই চন্দ্রিকার সাথে কিছুই করতে পারে। সত্যি বলতেও কিছুই করতে চায়নি, বরং ধীরে ধীরে চন্দ্রিকার প্রিয়জন হয়ে উঠল। ও শুধু চেয়েছিল চন্দ্রিকাকে আগলে রাখতে, কিন্তু কখনো ওকে ভালোবেসে ফেলেছে ও নিজেও বুঝতে পারেনি। সেদিন রুশিকে যখন শাওন বাসায় নিয়ে এসেছিল, তখন লঞ্চ সাইডে শাওনের সাথে ওর ঝগড়া হয়, যেটা চন্দ্রিকা দেখে ফেলেছিল আর সব শুনেছ। অথচ ছাদে ওর কথা শুনে এক মুহূর্তের জন্য শায়দ সেই বিষয়টা বুঝতে পারেনি। তার প্রায় 1 মাস পর চন্দ্রিকা ওদের কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, শুধু রেখে যায় শাহেদের নামে একটি চিঠি, যেখানে চন্দ্রিকা বলেছে ওর কিছু সময় চাই জীবনের সকল কালো অধ্যায়গুলো ভুলে যেতে আর নতুন করে জীবনের অধ্যায় শুরু করতে। ততদিন চাইলে শাহেদ ওর জন্য অপেক্ষা করতে পারে। ও বলেছে ফিরে আসবে, আর শাহেদ সেই দিনের অপেক্ষার আজও প্রহর গুনছে। শাহেদের মন খারাপ বুঝতে পেরে শাওন বলল, অনুভূতিরা বড় অদ্ভুত, তাই না? আমরা যাকে ভালোবাসতে চাই, প্রাণপণ চেষ্টা করি, তার প্রতি কোনো অনুভূতি যেন জন্মাই না, কিন্তু দিন শেষে আমাদের হৃদয়ে শুধু তারই চিন্তা ভরা করে থাকে, তাকে সবচেয়ে আপন মনে হতে থাকে। শাহেদ ড্রাইভিং মনোযোগ দিল। কেটে গেল বেশ কিছু সময়। শাহেদ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল, তিয়াশার বিষয়টা তার চেয়েও বড় অদ্ভুত। আমি আর ইনান ভেবেছিলাম কাজটা তুমি করেছো, কিন্তু কাজটা তোমার না জানতে পেরে খুব অবাক হয়েছে। আমরা কেউ যদি কাজটা না করে থাকি, তাহলে তিয়াশা কার কাছে আছে? শাওন ভাবুক কণ্ঠে বলল, আমিও ভেবেছিলাম কাজটা তোমাদের। তাই তিয়াশাকে যখন আমার সামনে থেকে নিয়ে যাচ্ছিল, আমি তখন পদক্ষেপ নেইনি। রুশির পরিচয় লুকানোর জন্য এটা করা প্রয়োজন ছিল। যখন আমি সেখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 5 মিনিট পর আমার ফোনে মেসেজ আছে, আর লেখা থাকে, তোমার খুব বড় উপকার করলাম আমি তিয়াশাকে, সরি, ডোন্ট ফরগেট ইউ ওই মিয়া ফিভার। কিন্তু আমি তার কিছুই ডিরেক্ট করতে পারি। ওই সিম কার্ড একটি ফ্ল্যাক্সিলেটর দোকানে ছিল। শায়দ কিছুটা ভেবে বলল, সে যাই হোক না কেন, আমাদের সবাইকে খুব ভালো করে চিনে না হয় ঠিক ওই মুহূর্তে সাহায্য করতে পারতো না? এরকম শত্রু না হয়, আবারও বন্ধুও নয়, টাইপ মানুষগুলো বেশ ভয়ঙ্কর। সাথে আবারও মনে পড়ার ভঙ্গিতে বলল, ফ্লাইট কবেকার বুক করেছ? শ্যাম মৃদু কণ্ঠে বলল, কাল সকালে। রাতে সব প্যাক করে নেব। শাহেদ কিছুটা ভোর কুচকে বলল, কিছুদিন রেস্ট নিলে নিতে? শাওন মুচকে এসে বলল, 2 বছর অনেক রেস্ট নিয়েছি, আরো বেশি লেট হয়ে গেলে অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। শাহেদ আর কথা বলেনি। শায়নও না। দুজন মানব নিজ নিজ ভাবনায় ব্যস্ত হয়ে পড়ল। শায়ন গ্লাসের বাহিরে প্রকৃতি দেখতে লাগলো আর ভাবতে লাগলো, তোমার প্রতি করা সকল অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করেই ফেলেছি। আমার প্রতি করা অন্যায়গুলোর প্রায়শ্চিত্ত কিভাবে করবে তুমি রুশি? তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।